স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে। গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে মজবুত করছে। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি একথা লিখেন। তারেক রহমান লিখেন, ইতোমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে ৭,০০০-এরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসৎ আচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সকাল 9:30 থেকে চাকসু ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন জমা দিচ্ছেন প্রার্থীরা। মনোনয়ন জমা দেওয়ার সময় অবশ্যই ডোপ টেস্টের রসিদও জমা দিতে হচ্ছে তাদের। চাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মোট 1,162 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে গত দুদিনে 371 জন জমা দিয়েছেন। বেশিরভাগ শিক্ষার্থী আজ জমা দেবেন। আদিবাসী ছাড়া কোনো সংগঠনই এখন পর্যন্ত পূর্ণ প্যানেল ঘোষণা করেনি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 অক্টোবর। তিনজন হাসতেছে, একজন হাসি নাই। চাকসু নির্বাচনের বিষয়ে জানাতে আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, মনোনয়ন জমার বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। জি আফসানা, আসলে যেমনটি বলেছেন, আজ যেহেতু মনোনয়ন জমা দেওয়ার সর্বশেষ করা হয়েছে গতকালকে, সেই অনুপাতে শিক্ষার্থীরা কিন্তু একে একে এসে মনোনয়ন জমা দিচ্ছেন। তবে এখনো পর্যন্ত দুটি বড় রাজনৈতিক সংগঠন ছাত্রদল এবং ছাত্র শিবির তারা এখনো আসেনি। তারা ছাত্রদল কিন্তু এখন কিন্তু পরিস্থিতি দিচ্ছেন। এর পরপরই তারা কিন্তু আসবেন এখানে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার জন্য। তবে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল 5:30 পর্যন্ত, কিন্তু নির্বাচন কমিশনার বলছে যদিও এরপরও যদি কেউ আসে তারপরও তারা কিন্তু মনোনয়ন ফর্ম নেবেন। তবে গতকাল পর্যন্ত ফর্ম জমা দিয়েছেন 371 জন এবং আজকে এখনো পর্যন্ত জমা দিয়েছেন মাত্র 27টি ফর্ম। তবে কর্তৃপক্ষ বলছে এখনো পর্যন্ত 4 শতাধিক ফর্ম কিন্তু জমা পড়েনি। ধারণা করা হচ্ছে হয়তো বিকেল যে সময়টুকু আছে সেই সময়ের মধ্যে হয়তো আসবেন। ছাত্র শিবির আসবেন 8টার সময় এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ছাত্রদল আসবেন ব্রিফ শেষ করে। এরপরে ছাত্র শিবির আসবেন, তারা ফর্ম জমা দিয়ে তারপর জানিয়েছেন। তবে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা বলল যে আসলে দীর্ঘ 36 বছর পরে এই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ বজায় রয়েছে এবং প্রত্যেকে কিন্তু খুব আনন্দ ফিল করছেন। তার বিশেষ করে নতুন যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসলে এই ধরনের নির্বাচন আগে দেখেনি, তারা কিন্তু তাদের কাছে প্রত্যাশা খুবই বেশি এবং অনেকে জানালো আসলে যারা নতুন হলে উঠে তাদের অনেকগুলি সমস্যা থাকে, সেই সমস্যাগুলোর কথা কিন্তু পারে না। এই নির্বাচনের মাধ্যমে তারা হয়তো তাদের প্রতিনিধিত্ব ঠিক করবেন এবং এরপরে তারা তাদের যে দাবিগুলো থাকবে সেগুলো তাদের প্রতিনিধিকে জানাবে এবং এই প্রতিনিধি আসলে সিন্ডিকেট এবং সিনেটের সদস্যদেরকে জানিয়ে তাদের হয়তো এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। তবে এখনো পর্যন্ত কিন্তু উৎসবমুখর পরিবেশ রয়েছেন এবং আমরা হয়তো বিকাল বেলার নাগাদ হয়তো এটুকুই বলতে পারবো। ধন্যবাদ আপনাকে। চতুর্থ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রচার চলছে। 11টি প্যানেল এবং স্বতন্ত্র মিলিয়ে 903 জন প্রার্থী দিনরাত পুরো ক্যাম্পাস জুড়ে প্রচার চালাচ্ছেন। বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, চারুকলা অনুষদ ও একাডেমিক ভবন সংলগ্ন সড়কগুলোতে লিফলেট বিতরণ করেছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের মনোনীত প্রার্থীরা। এছাড়াও বিভিন্ন প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারে পিছিয়ে নেই। এদিকে রাকসুতে সাবেক 3 সমন্বয়ক আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা শিক্ষার্থীদের কাছে জুলাইয়ের প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব করার অঙ্গীকার করছেন।
প্রশাসন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন, যেখানে স্বচ্ছতা থাকবে। আমরা সবাই অবগত আছি যে ডাকসু এবং জাকসুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে। তো এই অভিযোগগুলো যেন না থাকে, আমরা যেন কোনো অভিযোগ করতে না পারি, প্রশাসনের কাছে আমার এতটুকুই আবেদন। আসলে দেখছি শিক্ষার্থীরা আমাদের যখনই আমরা লিফলেট নিয়ে আমরা ভোট চাইতে যাচ্ছি, তারা কিন্তু আমাদেরকে সাদরে আসলে গ্রহণ করছেন। আসলে একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু আপনি দেখতে পাবেন। দর্শক, এই মুহূর্তে ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রাকসু নির্বাচন প্রচারে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আর কি বলছেন শিক্ষার্থীরা, জানাবেন। মুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা বিশেষ করে যে সমস্ত হলগুলি রয়েছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে তারা যাচ্ছেন এবং বিভিন্ন কথা বলে ভোটারদের যে মন জয় করার আসলে চেষ্টা করছেন। একজন প্রার্থী রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এবং একটু জানাবেন যে আপনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে কি করবেন আসলে? আলহামদুলিল্লাহ, নির্বাচনী পরিবেশ আমরা রাবিয়ানদের বেশ সাড়া পাচ্ছি। আর নির্বাচনের পরে আমি কি হব, কি করব, এটা হচ্ছে বড় কথা হচ্ছে আমি কি আদায় করে নিতে পারবো আমার প্রিয় রাবিয়ান ভাইদের জন্য। তো আমি চাই এখানে এই প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও অধিকার নিয়ে কাজ করতে। অধিকার বলতে আমরা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে আমরা আমাদের বেসিক রাইটসগুলো থেকে বঞ্চিত। আমাদের নিরাপত্তা ঠিক নাই, আবাসন ঠিক নাই, চিকিৎসা খাত ঠিক নাই, ইভেন বিনোদনের ক্ষেত্রে যে কালচারাল ক্লাবগুলো আছে তাদেরকে ঠিক মতো ফান্ডিং, এগুলো আপনি সংস্কার করতে চান। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন নারী প্রার্থী রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। আপনি নির্বাচনে নিশ্চয়ই একটি উদ্দেশ্য নিয়ে আসছেন এবং কি কারণে আপনি এই নির্বাচনে অংশগ্রহণ করছেন? ধন্যবাদ। আমি আসলে গণমানুষের মুক্তি চাই। আমি চাই যে সাধারণ শিক্ষার্থীরা ডিসিশন মেক। আমি এটা বিশ্বাস করি যে আমরা যদি সামষ্টিক কণ্ঠস্বরটা যথাযথ জায়গায় নিয়ন্ত্রান্তিক উপায়ে রেজ করতে না পারি, তাহলে আসলে সাধারণ শিক্ষার্থীরা, যারা আমরা সাধারণ শিক্ষার্থী আছে, তাদের মুক্তি আসলে জায়গা থেকে আমার মনে হয়েছে রাকসুটা হচ্ছে একটা লিগ্যাল ভয়েস। এই যে আমার অথরিটি এবং আমরা সাধারণ শিক্ষার্থীর মাঝে যে গ্যাপটা, এই গ্যাপটার এই যে সেতু বন্ধনটা, এই বন্ধনটা আমরা আসলে ফিল আপ করতে পারবো এই রাকসুর মাধ্যমেই। এই জায়গা থেকে আসলে আমার রাকসুতে আসা। এবং আমি যদি এটা মনে করি যে আমি যদি আসলে জয়ী নাও হই, তাহলে আমার পরিবর্তে যে যোগ্য পার্সনটা আসবে, তার মানে আমার সফলতা। তার মানে কি আমি ধন্যবাদ আপনাকে। আফসানা, আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে পুরো ক্যাম্পাসটি আসলে এখন উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে বাদ্যযন্ত্র নিয়ে কিন্তু গান করছেন, পাশাপাশি পুরো ক্যাম্পাসে যে একটা নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু এখন জমজমাট হয়ে উঠেছে। আফসানা। ধন্যবাদ রকি। জুলাই হত্যাকাণ্ডে সেনা কর্মকর্তাদের আইনের আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করেছেন নাহিদ ইসলাম। এছাড়া জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দায়ীদের শাস্তির দাবি করেন তিনি। বৃহস্পতিবার জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণে এসব বলেন। তিনি আরও বলেন, মিডিয়া এখনও সংস্কার হয়নি, গণমাধ্যমকে নানা পক্ষ নিয়ন্ত্রণ করছে। এর আগে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আন্দোলনকারী ছাত্র সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি অফিসে নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করে বলে দ্বিতীয় দিনের সাক্ষাতে নাহিদ ইসলাম। এরপর সাক্ষ্য শেষে জেরা শুরু হয়। এই মামলা প্রমাণে সামনের সারির ১ নম্বর যোদ্ধা হিসেবে নাহিদ ইসলামের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান চিফ প্রসিকিউটর। এবং যারা অভ্যুত্থানে রামপুরা, বাড্ডা সহ বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা, অফিসাররা গুলি চালিয়েছে, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। সেই বিষয়ে কোনো চাপ আছে কিনা, কিন্তু আমি আহ্বান জানাবো যে কোনো প্রকার চাপ থাকলেও এগুলো যাতে বিবেচনায় না নিয়ে আইন ফলো করা হয় এবং ন্যায় বিচার নিশ্চিত করা হয়। মিডিয়া, ডিজিএফআই আগে যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করত, বিভিন্ন নিউজ প্রকাশ করত, এখনও সেই চর্চা রয়েছে। রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ রয়েছে, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ কয়েক দফা দাবিতে বিকেলে রাজধানীতে একযোগে মিছিল করবে জামায়াতে ইসলামী সহ 7টি দল। এর আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব সহ আশপাশের এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করবে দলগুলো।
3 দিনের অভিন্ন এই কর্মসূচি পৃথকভাবে পালন করবে দলগুলো। আগামীকাল বিভাগীয় শহরে এবং 26 সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতি, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, বিগত সরকারের বিচার ও 14 দল নিষিদ্ধ সহ আরও কয়েকটি। দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে বিক্ষোভ সমাবেশে আছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দর বক্তব্য কি, সে বিষয়ে জানাবেন আমাদের। আফসানা, আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি বায়তুল মোকাররমের উত্তর গেটে। সেখানে ইতিমধ্যেই তারা কর্মসূচির অংশ হিসেবে এখানে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। এবং আপনারা জানেন যে বিকেলে বা আসর দক্ষিণ গেটে এখানে যে জামাতের ইসলামী তারাও একই অভিন্ন যে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, সেটিকে লক্ষ্য রেখে তারা আজকে কর্মসূচি পালন করবেন। এবং সেই ভিত্তিতেই আপনারা আজকে যে এখানে কর্মসূচি ইসলামিক আন্দোলন বাংলাদেশের তারা এখানে এখন বিক্ষোভ সমাবেশ করবে। এরপরে তারা সেই বিক্ষোভ সমাবেশ শেষে তাদের দলীয় নেতা কর্মীদের নিয়ে তাদের যে দাবি সেটির দাবিতে তারা এই অত্র এলাকাগুলোতে তারা মিছিল করবেন। এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো ও তাদের অভিন্ন কর্মসূচি 60টি রাজনৈতিক দল তারা সেই কর্মসূচি পালন করবে। এবং এই কর্মসূচির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তারা যে জুলাই সনদ যে ঘোষণা সেটি দাবিতেই মূলত যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনটি তারা বলছেন যে পিআর পদ্ধতি সহ এবং জাতীয় পার্টি সহ কয়েকটি এই যে দল রয়েছে তাদের নিষিদ্ধ সহ, এছাড়া যে জুলাই সনদ এবং যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার বিচারের দাবিতে ফ্যাসিস্টের বিচারের দাবি দৃশ্যমান করার লক্ষ্যেই মূলত তারা এই কর্মসূচিগুলো পালন করছে এই 60টি ইসলামিক দল যুগপথভাবে। আফসানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন সচিব কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা একটা অ্যাপ তৈরি করেছি যেটা আপনি অ্যাপল স্টোর থেকে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন নিজের সেলফোনে, এবং ডাউনলোড করার পরে ওই অ্যাপে রেজিস্ট্রেশনটা করবেন। অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি। অ্যাপটা এখনও পর্যন্ত লঞ্চ হয়নি, কিন্তু আমরা অ্যাপটাকে কমিশন থেকে মোটামুটিভাবে সম্মতি দেওয়া হয়েছে যে এই অ্যাপ নামটা হবে এই অ্যাপ। তো এই অ্যাপটা হচ্ছে যে ভোটাররা যারা প্রবাসে আছেন তারা এনআইডির মাধ্যমে এইটা অ্যাক্সেস করবেন। আমরা যেমন বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের সাথে বা ফাইন্যান্সিয়াল যে অ্যাপগুলো ব্যবহার করি, সিমিলার পদ্ধতিতে আমরা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশনের যখন আমরা অ্যাপ দিয়ে অ্যাপের মাধ্যমে এনআইডি দিয়ে আমরা রেজিস্ট্রেশনটা করছি, তখন ভোটার যে কনস্টিটিউয়েন্সিতে নিবন্ধিত বা ভোটার যিনি বর্তমান ঠিকানায় দিয়ে কনস্টিটিউয়েন্সিটা যেহেতু নির্ধারিত, অটোমেটিক্যালি এটা ইন্টিগ্রেট করা আছে এনআইডি ডেটার সাথে, এটা পুল আপ করে নিচ্ছে যে তিনি কোন কনস্টিটিউয়েন্সিতে ভোটার, তার বর্তমান ঠিকানা যেটা আমাদের এনআইডি কার্ডের পিছনের দিকে যেটা আছে বর্তমান ঠিকানা। এর সাথে ভোটার তার কোন ঠিকানায় ব্যালট পেপারটা পেতে চান প্রবাসে, সেই ঠিকানাটা দিতে হবে। প্রবাসে উনি যে ঠিকানায় অবস্থান করছেন বা যে ঠিকানায় উনি ব্যালট পেপারটা পেতে চান সেটা তিনি দিবেন। দর্শক, নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশন সচিবের বক্তব্যের অংশবিশেষ শুনছিলেন। বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর আগে অংশ হিসেবে আগামী 19 ও 20 গণস্বাক্ষর কর্মসূচি এবং 21 ও 22 সেপ্টেম্বর জেলা ও উপনির্বাচন অফিসের সামনে একইভাবে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। দুপুরে জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি শেষে খুলনা বাগেরহাট মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম এসব কর্মসূচি ঘোষণা করেন। একটা চূড়াঘাত করেছে, এই আঘাতের ফলে বাগেরহাটবাসী বুঝে উঠেছে এই আঘাতটা ছিল বাগেরহাটবাসীর জন্য অনাকাঙ্ক্ষিত। 4টি আসন পুনর্বহাল করতে হবে,
তা না হলে আমরা এমন কর্মসূচি দেব, প্রয়োজন হলে আমাদেরকে গ্রেফতার করুন, কারাগারে নিন, তারপরে আমাদের আসন ফিরিয়ে দিন। তা না হলে আমরা রাজপথ থেকে কখনো ঘরে ফিরে যাব না। মামলা থেকে অব্যাহতি পেতে এবার মহানগর দায়রা জজ আদালতে মিথ্যা তথ্য দিয়ে রিভিশন মামলা করেছেন মেধাবী প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ। তারেক রহমানের উপদেষ্টা পরিচয়ে প্রতারণা মামলায় চার্জ গঠন বাতিল এবং অব্যাহতি পেতে 2 ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধেই মামলা করেন মিনহাজ। বহুরূপী প্রতারক মিনহাজের খবর জানাচ্ছেন এআর বাদল। আমি তাকে বলবো যে মোয়াজ্জেম হোসেন আলালকে আপনি দ্রুত as possible আপনি ইউ শুড কনসিডার দিস নেম মিস্টার সাইদ মোহাম্মদ আলাল, ওনাকে আপনি রাখবেন ওখানে। এটা দিস মাই আই ডিজায়ার। এই ফোন আলাপটি গণমাধ্যমে ভাইরাল হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতারক মিনহাজের বিরুদ্ধে মামলা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাধারণ সম্পাদক আইনজীবী মোহাম্মদ ইলতুৎমিশ সওদাগর এনি। পরীক্ষা নিরীক্ষা তো হইলো, কিন্তু তারপরে আর দেখি কোনো খবর নাই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি তো আপনাদের অ্যাক্টিং চেয়ারপারসন গতকাল আমাকে ফোন দিয়েছিলেন। সেই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে হাইকোর্ট থেকে জামিন নেয় প্রতারক মিনহাজ। রিভিশন মামলায় মিনহাজ অভিযোগ করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে চার্জ গঠন করেছেন। রিভিশন মামলায় প্রতারক মিনহাজের অভিযোগ, রাজনৈতিক চাপে ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে শরীয়তপুরের নড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আশরাফুজ্জামান মিনহাজ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সেনাবাহিনী প্রধান, সবার নামেই উনি প্রতারণা করেছেন, এরকম অভিযোগ আমরা পেয়েছি। 27 মার্চ ভোরে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার মিনহাজের বিরুদ্ধে ঢাকায় মামলা দায়ের হয় বেলা 12টায়। যদিও রিভিশন মামলায় মিথ্যা তথ্য উপস্থাপন করেছে ভয়ঙ্কর এই অপরাধী। আদালতকে হয়রানি আর অপরাধ থেকে বাঁচতেই মিথ্যা তথ্য দিয়ে রিভিশন মামলা করেছেন প্রতারক মিনহাজ। এ প্রতারকের স্ত্রী পরিচয় দেয়া সহকারী সচিব জিনিয়া জিন্নাত কলকাঠি নাড়ছেন বলে মনে করেন এই আইনজীবী। রিভিশন মামলা বিজ্ঞ নিম্ন আদালত যেই অভিযোগ গঠন করলেন যে সেকশনে তার বিরুদ্ধে, ওইটা প্রপারলি হয় না, তার বক্তব্য এরকম। এই প্রতারক মিনহাজ সে নিজেকে বিএনপি স্ট্যান্ডিং কমিটির সমন্বয়কারী এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উপদেষ্টা দাবি করেন এবং ওনাকে আশ্বস্ত করেন যদি ওনার সাথে যোগাযোগ রাখেন এবং ওনাকে আর্থিকভাবে লাভবান করেন, সেই ক্ষেত্রে আগামী দিনে এই মোয়াজ্জেম হোসেন আলাল সাহেবকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার করার জন্য সে সহযোগিতা করে। তারেক রহমানের উপদেষ্টা পরিচয়ে পদ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন বিষয়টি আদালতেই মোকাবেলা করবেন তিনি। এরপরের যারা তাদের চেয়ে আমার মিথ্যা তথ্য দিয়ে রিভিশন মামলা দায়েরের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি প্রতারক মিনহাজকে। এআর বাদল, RTV, ঢাকা। গ্যাস সরবরাহ না থাকায় 3 মাস ধরে বন্ধ রয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম খোরাসাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটের উৎপাদন। এতে জাতীয় গ্রিডে দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। কর্তৃপক্ষ বলছে গ্যাস সরবরাহ না করা হলে ইউনিটগুলো চালানো সম্ভব। এই জন্য নতুন গ্যাস সঞ্চালন লাইন নির্মাণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। নরসিংদী প্রতিনিধি নুরে আলম রনির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের 7টি ইউনিটের সবগুলো সচল থাকলে মোট 1380 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তবে গ্যাস সরবরাহ না থাকায় বন্ধ হয়ে গেছে সবকটি ইউনিট। উৎপাদন বন্ধে নষ্ট হচ্ছে কারখানার যন্ত্রাংশ। যান্ত্রিক ত্রুটি ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে 1, 2 এবং 6 নম্বর ইউনিট পতিত সরকারের আমলে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। গ্যাস সংকটে এবছর বন্ধ হয়েছে 4, 5 এবং 7 নম্বর ইউনিটের উৎপাদন। 200 MMCFD গ্যাসের ইউনিট বরাদ্দ ছিল, এই গ্যাস তো 200 বাদ দিয়া এখন আমাদের এই অঞ্চলে গ্যাস বরাদ্দ দেয় 100 MMCFD, যার ভিতরে সার কারখানা 75 MMCFD গ্যাস নিয়ে নেয়। 7টা ইউনিট চলতো আগে, কিন্তু বর্তমানে গ্যাসের অভাবে আমরা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাতে পারতেছি না। সে যদি কর্মক্ষম হয়ে কর্ম না করতে পারে তাহলে একটা মানুষও তো অসুস্থ হয়ে যায়। শ্রমিক নেতাদের দাবি বন্ধ হওয়া ইউনিটগুলো পুনরায় চালু করা গেলে ভাগ্য ফিরবে শ্রমিকদের। আজকে আমাদের ইউনিটগুলি 1, 3, 4, 5, 7 এই ইউনিটগুলি সম্পূর্ণ রেডি অবস্থায় আছে।
গ্যাস পেলে যখনই আমরা গ্যাস পাবো তখনই আমরা বিদ্যুৎ উৎপাদন যেতে পারি। গ্যাস পাওয়া গেলে 3টি ইউনিটে মোট 680 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানান এই কর্মকর্তা। 24 ইঞ্চি ডায়ামিটার একটা বিদ্যুতের লাইন, যা মনোহরদী থেকে ঘোড়াশাল পর্যন্ত 23 কিলোমিটার ডিস্টেন্স। এটার জন্য হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডি অলরেডি হয়ে গেছে এবং এটা জ্বালানি মন্ত্রণালয়ে আছে। এগুলো অনুমোদিত প্রাপ্তি সাপেক্ষে যদি এই ডেডিকেটেড লাইনটা পাওয়া যায় তাহলে আশা করি যে আমরা ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে ফিরে যাব এবং পূর্ণ ক্ষমতা চালাতে পারবো বলে আশা করি। প্রস্তাবিত গ্যাস সঞ্চালন লাইন স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রটি চালুর দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।